বাণী নির্ভর গানই আসলে বাংলা গানের প্রাণ। যে গানের বাণীর গভীরতা নেই সে গান বেশি দিন টেকে না। মনে করেছে যে আমার যেটুকু প্রাপ্য সেটুকু আমার কাছে আসবেই, শ্রোতার ভালোবাসা, এবং সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। আমি ভীষণ অবাণিজ্যিক ধারায় কাজ করি। আমি হলাম আমার প্রয়োজন মিটলেই হলো। ঢাকা শহরে যেখানে প্রতিনিয়ত আমাদের রিক্সার সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়, সেখানে বিলাসবহুল গাড়ি রেখে তো আমার মনে দাগ লেগে যায়। আমার একজন বিশেষ অনুরাগী আছেন, তিনি প্রথম আমার ফেসবুকে অনুসারী ছিলেন। আমার প্রত্যেকটা লেখার সঙ্গে নিজেকে এমনভাবে সম্পৃক্ত করতেন, তিনি তার কাছে মনে হতো যে আমি তার জীবনের গল্প বলছি প্রতিদিন। একটা সময় ছিল যখন একটু মাসালাদার গান হতো, এখন কিন্তু একটু গল্প নির্ভর গান হচ্ছে। এটা কি আসলে কোনো ইতিবাচক পরিবর্তন আপনার কি মনে হচ্ছে আপু? বাণী নির্ভর গানই আসলে বাংলাদেশ মানে বাংলা গানের প্রাণ। আপনি রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে যদি সমকালীন গানের কথাও চিন্তা করেন, যে গানের বাণীর গভীরতা নেই সে গান বেশি দিন টেকে না। সুতরাং বাণীর গভীরতা সম্পন্ন গান যদি বেশি প্রকাশিত হয় সেটা আমাদের জন্য ভালো। অবশ্যই আমি মনে করি যে সেটা শ্রোতার জন্য অনেক বড় পাওয়া। আপনি কি আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে কখনো সিন্ডিকেটের শিকার হয়ে আছেন? আর হয়ে থাকলে সেটাকে আসলে কিভাবে আপনি ফেস করেছেন, মোকাবেলা করেছেন? হয়েছি, কিন্তু সেটাকে মোকাবেলা করে ফেলেছি মানসিক শক্তি দিয়ে। সেটাকে কোনো বিষয় মনে করিনি, মনে করেছি যে আমার যেটুকু প্রাপ্য সেটুকু আমার কাছে আসবেই। ওকে, সঙ্গীত এবং লেখালেখি নিয়ে আপনার প্রাপ্তি এবং অপ্রাপ্তি সম্পর্কে জানতে চাই। অপ্রাপ্তি কিছু নেই, সমস্তটাই প্রাপ্তি। যদি পুরস্কার প্রাপ্তির কথা বলতে চান তাহলে হয়তো হ্যাঁ, প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কার মানে পাইনি বড় পরিসরে, কিন্তু যেটুকু পেয়েছি সেটা শ্রোতার ভালোবাসা, এবং সেটাই আমার কাছে সবচেয়ে বড় পুরস্কার। সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ আমি যে ধারায় কাজ করি সেটা সে ধারাকে পুরস্কৃত করার মতন গানের রুচি হয়তো বা এখন পর্যন্ত আমাদের আয়োজক প্রতিষ্ঠানগুলোর হয়নি। আমি একটু বুঝিয়ে বলি ব্যাপারটা। আমি ভীষণ অবাণিজ্যিক ধারায় কাজ করি। আমার গানের মধ্যে অন্যরকম গল্প থাকে। 17 মিনিট 18 মিনিটের গান হয়, সেখানে কবিতা গানের একটা অন্যরকম একটা মানে একটা দৃশ্যায়ন বা মঞ্চায়নের মতন একটা ব্যাপার হয়। তো সেই গানগুলো আসলে কোনো নির্দিষ্ট বিভাগেও ফেলা যাবে না। এই কারণে এগুলো নিয়ে আমার কোনো মানে বিশেষ কিছু বলবারও নেই। আচ্ছা, পুতুলের কি কোনো আসলে স্পেসিফিক কোনো গাড়ির ব্র্যান্ড আছে যে গাড়িটি আসলে পুতুলের পছন্দ কিংবা ফিউচারের স্বপ্ন রয়েছে এই গাড়িটা আমি কিনতে চাই? এই ক্ষেত্রে রেজা হলে এখানে এখন আপনাকে অনেক বড় করে উত্তর দিয়ে দিতে পারতো, কারণ সে মানে গাড়ি পাগল কিছু মানুষ থাকে না, এবং নতুন নতুন গাড়ি মানে পরিবর্তন করা। আমি হলাম আমার প্রয়োজন মিটলেই হলো, এবং সেই ক্ষেত্রে খুব বিলাসবহুল গাড়ি হতে হবে এমনও বিষয় নয়। আমার প্রয়োজন মিটলেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা শহরে যেখানে প্রতিনিয়ত আমাদের রিক্সার সঙ্গে পাল্লা দিয়ে চলতে হয়, সেখানে বিলাসবহুল গাড়ি রেখে তো আমার মনে দাগ লেগে যাবে যদি গাড়িটা পাশ দিয়ে রিক্সা যদি আঁচড় কেটে চলে যায়। তো এই জন্য আমি মনে করি প্রয়োজন মিটতে হলে যেটুকু দরকার ওটুকু হলেই ঠিক আছে। আচ্ছা, এরকম কখনো হয়েছে পুতুল ধরেন আপনার কোনো গান কোনো দর্শক শুনেছে কিংবা কোনো লেখা পড়েছে, পড়ে সে আসলে ভীষণ রকমের আবেগে আপ্লুত হয়ে গেছে, এবং সেই দর্শকের সাথে আপনার পরবর্তীতে কোথাও দেখা হয়েছে, এবং সে সেই ব্যাপারটি আপনাকে বলেছে যে আসলে সে আপনার গান শুনে কিংবা লেখা পড়ে আসলে সে কান্না করেছে কিংবা তার ভালো লেগেছে, এরকম হয়েছে কখনো? হয়েছে। আমার একজন বিশেষ অনুরাগী আছেন, নারী, তার নামটাও আমি বলতে পারি, সামিনা সারা তার নাম। তিনি প্রথম আমার ফেসবুকে অনুসারী ছিলেন, পরবর্তীতে তিনি ফেসবুকে আমার বন্ধু তালিকায় যুক্ত হন, তার মুগ্ধতার কথা আমাকে বলেন, এবং তিনি আমার প্রত্যেকটা লেখার সঙ্গে নিজেকে এমনভাবে সম্পৃক্ত করতেন, তিনি তার কাছে মনে হতো যে আমি তার জীবনের গল্প বলছি প্রতিদিন। আমি ফেসবুকে যদি কোনো লেখা লিখি তাহলে আমি ফেসবুকে সাধারণত বই থেকেই উদ্ধৃত করি, বা বইয়ের কোনো একটা লেখাই হয়তো তুলে দিই, সেটা বলি যে কোন বই থেকে। তো সেভাবে তিনি আমার লেখার অনুরাগীতে পরিণত হয়েছেন, এবং মেয়েদের ক্ষেত্রে এটা অনেক হয় যে তারা মনে করেন যে আমি তাদের কথা বলছি, আমি তাদের কণ্ঠস্বর। তো এটা আমার খুব ভালো লাগে। সেন্সেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে